গভীর রাতে কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলোর কথা একটুখানি যদি চিন্তা করি, তারাও একসময় আমাদের মতো সুন্দর বিছানায় ঘুমাতো। আজ তারা বিছানাবিহীন বাঁশবাগানে অন্ধকারে একা শুয়ে আছে। একা ঘুমাতে ভয় পাওয়া মানুষটাও আজ একা কবরে শুয়ে আছে। একদিন আমাকেও, আপনাকেও ওই বাঁশবাগানে অন্ধকার কবরস্থানে একা একাই শুয়ে থাকতে হবে। একটা পরিপাটি কিচেন, এখান থেকে একজন গৃহিণীর সারা দিনের গল্প শুরু হয়। আজ বড় বোনের বাড়িতে দ্বিতীয় দিন। ঈদের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বড় আপু সব কিছু রেডি করে একদম গুছিয়ে ফেলেছে দুপুরে রান্না করার জন্য। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঈদের দিনে যে সেমাই ছিল ফ্রিজ থেকে বের করে সেই সেমাইটা খেলাম। তারপরে বড় আপুর একটু কাজে সাহায্য করব, সেজন্য চলে আসলাম রুমটা গোছানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। আমার গ্রাম, আমার প্রাণের জন্মভূমি শরীয়তপুর থেকে বলছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার নতুন ভিডিওটি শুরু করলাম। বাচ্চাদের কাছে নানা বাড়ি কেন এত পছন্দের হয় জানেন? কারণ তার দাদা বাড়িতে তার মায়ের অতটুকু সম্মান নেই যতটুকু সম্মান এবং ভালোবাসা তার নানা বাড়িতে পায়। আর নিষ্পাপ বাচ্চারা তাকেই বেশি ভালোবাসে এবং পছন্দ করে যে তার মাকে ভালোবাসে। পৃথিবীতে এখনও অনেক মা আছেন যার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, কোনো কিছুর স্বার্থ ছাড়া। আবার এমনও মা আছেন যে সন্তান বেশি দিতে পারবে, করতে পারবে এবং যার অর্থ আছে তাকে ভালোবাসেন, আর যে কষ্টে আছে, অভাবে আছে, তার কথা মনেও করবে না। আমি আমার মাকে দেখেছি, আমরা ভাই বোন 5 জন ঠিক সমানভাবে ভালোবাসতে, সমানভাবে সবার কথা চিন্তা করতে। আমার হাজব্যান্ড মুস্তাকিমের বাবা আমার মার সম্পর্কে মেয়ের জামাই। আমার মাকে দেখেছি তার মেয়ে জামাইকে যতটুকু ভালোবাসে, তার কথা যতটুকু চিন্তা করে, ঠিক সেরকম চিন্তা মনে হয় কি তার মাও তার জন্য করে না। হয়তোবা কথাটা কেউ শুনলে খারাপভাবে নিতে পারেন, আর আমার কথাগুলো অনেক সময় অনেকের কাছে খারাপ লাগে কারণ আমি সত্যি কথা বলি, সেজন্য। মোস্তাকিমের বাবা ঢাকায় ছিল ঈদের দিন, ঈদের পরের দিন পর্যন্ত। আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লেগেছে। আমার মা শুধু আফসোস করেছে, ঢাকায় থেকে কি খাচ্ছে, এখানে আমরা ভালো মন্দ রান্না করছি, খাচ্ছি, ও একা একা ওখানে কি করছে। এই কথাগুলো চিন্তা করে কিন্তু আমার মা অনেক কষ্ট পেয়েছেন। তারপরেও বলবো, মা তো মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না। জীবনে অনেক কিছু দেখলাম, শুনলাম, আবার অনেক কিছুর অভিজ্ঞতাও হলো। এখন আর কারো কাছ থেকে কোনো কিছুর পাওয়া আশা করি না। যাই হোক, আপনাদেরকে নিয়ে আসলাম বাহিরে। আমার দুলাভাই ইতালিতে চলে গিয়েছেন, যাওয়ার আগে কিছু গাছ লাগিয়ে রেখেছেন। অনেক ধরনের সবজি কিন্তু লাগিয়েছেন। এখানে জালি কুমড়া ধরেছে কিন্তু পোকায় আক্রমণ করেছে, মনে হয় না এটা বড় হবে কিংবা বাঁচবে। যদি রিজিকে থাকে তাহলে বড় হতেও পারে। এখানে সারিতে সারিতে পেঁপে গাছ লাগিয়েছে, তবে এখান থেকে দেখলাম একটা পেঁপে গাছ মারা গিয়েছে। এখানে বেগুন গাছ, তারপর হচ্ছে মরিচ গাছ, মিষ্টি কুমড়া গাছ, অনেক গাছই কিন্তু দুলাভাই লাগিয়েছেন। তবে আমার বড় আপুর কিন্তু গাছের প্রতি তেমন একটা শখ নাই। আসলে ও মাটি ধরতে বা মাটি ছানতে একদমই পছন্দ করে না। আমার কিন্তু যে কোনো গাছের, সবজি হোক কিংবা ফুল হোক, গাছের অনেক বেশি শখ। আমি গাছ লাগাতে পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে পাট শাক লাগানো হয়েছে। বড় বোনের বাড়িতে বড় একটা দিঘি আছে, আর এই দিঘিতে আমরা যখন আসতাম তখন গোসল করতাম। যখন ছোট ছিলাম, বড় আপু যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমরা অনেক ছোট।
আর তখন আসলে এই দিঘিতে গোসল করতাম। এখন আর এই দিঘি কেউ ব্যবহার করে না, এখানে মাছ চাষ করা হয়। বিশাল বড় কিন্তু দিঘিটা। দিঘির পাশেই এখানে লাল শাক আর হচ্ছে ডাঁটা শাক বোনা হয়েছে, বেশ ভালোই হয়েছে মাশাআল্লাহ। এখান থেকে তুলে নিয়ে খাওয়া যাবে। আপুরা যখন ঢাকায় এসেছিল আমাদের বাসায়, তখন যাওয়ার টাইমে রজনীগন্ধা 2টা চারা কিনে নিয়েছিল। তো 2টা বালতিতে 2টা চারা লাগানো হয়েছে। মাশাআল্লাহ একটা চারার মধ্যে কিন্তু কলি চলে এসেছে, কিছুদিনের মধ্যে ফুলও চলে আসবে। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম রান্নাঘরে। বড় আপু তো সব কিছু রেডি করেই ফেলেছে, রান্নাও বসিয়ে দিয়েছে। তো ভাবলাম আমি চালটা ধুয়ে দেই, আর কাজে সাহায্য করব কি, ওর কাজ ও সব কিছুই করে ফেলেছে। এমনিতে কোথাও গেলে আমার তেমন একটা কাজ করতে ভালো লাগে না, অলসতা চলে আসে। তারপরেও যতটুকু করা সম্ভব করি, তবে রান্না করতে একদমই ভালো লাগে না। তো আজকে রান্না হচ্ছে ডাঁটা ভাজি, গরুর গোশত, আর হচ্ছে দুন্দুল দিয়ে পুঁটি মাছ। তো ডাঁটা ভাজি কিন্তু আমি কখনো এভাবে খাই নাই, আজকেই প্রথম খাবো। ডাঁটা দিয়ে আলু দিয়ে ভাজি করা হবে। একদল মানুষ আছে যারা ভাবে বা বলে আমি তাদেরকে নিয়ে আমার ভিডিওতে কথা বলি, তাদেরকে ছোট করি, তাদেরকে অসম্মান করি। কেন তাদের কাছে এটা মনে হয় আমি জানি না। আমি যখন যদি কোনো ভিডিওতে কিছু বলি, যদি বলেও থাকি, তবে তাদের গায়ে কেন লাগে সেটা আমি বুঝতে পারি না। আমি তো কাউকে নাম ধরে বলি না বা কাউকে ইঙ্গিত করেও বলি না, তাহলে কেন তাদের গায়ে লাগে? কেনই বা তারা মনে করে যে আমাকে বলছে, আমাকে মিন করে বলছে। যাই হোক, এখানে পুঁটি মাছটা আমি ভালো করে বড় আপুকে ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পর বড় আপু তরকারিটা বসিয়ে দিবে। আর এবার আমের সিজনে কি কি আচার দিয়েছে বড় আপু আমাকে এক একটা করে আচার দেখাচ্ছিল, যে এখানে কি কি আচার দিয়েছে বা ইতালিতে ছেলের জন্য কি কি আচার পাঠিয়েছে। এখানে আমসত্ত্বা দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে অনেক ধরনের আচার দেওয়া হয়েছে, সবগুলো আচারই আমের। তো প্রত্যেকটা আচার দেখালো, আবার বলল যে আচার খেতে। তো সকাল টাইমে কিন্তু আচার খেতে ভালো লাগে না। ঈদের দিনে সেমাই ছিল, সেই সেমাইটা সকালবেলা খেয়েছিলাম। আর মিষ্টি জিনিস সকালে খেলে আমার কিন্তু একদমই ভালো লাগে না, একদম ক্ষুধা লাগে না, কেমন জানি বারবার পানি পিপাসা পায়। তো এখানে কিন্তু আচারগুলো দেখলাম, মাও আচার দিয়েছে, আমাকে ঝুরা আচার দিয়েছে, বড় আপুকেও ঝুরা আচার দিয়েছিল। বোনের বাড়ি কিংবা বাপের বাড়ি, যেই বাড়িতেই যাই না কেন, আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়, অনেক বেশি ভালো থাকে যতদিনই থাকে। আমার মা যেমন তার নাতি নাতনিদের অনেক বেশি আদর করেন, সেই সাথে আমার বড় বোনও কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আদর করেন। এই জন্য দেখা যায় কি, আমরা যেখানেই যাই সেখানে ভালোই লাগে, খারাপ লাগে না। আর নিজেদের মতো থাকি, কোনো কিছু নিয়ে সংকোচ করি না। যখন যেটা ইচ্ছে করে খেতে পারি, ধরতে পারি, যখন যেটা মনে হয় সেটাই করতে পারি। আসলে এই যে একটা ভালো লাগা বা এই যে সংকোচ না করে কোনো কিছু ধরা, খাওয়া বা বাচ্চাদেরকে দেয়া, এই বিষয়টা আপনি বাপের বাড়িতেই পাবেন, শ্বশুর বাড়িতে কোনো দিনও পাবেন না। আর সব শাশুড়ি যে ভালো হয় তাও কিন্তু না, কিছু শাশুড়ি আছে সংসারটা একদম হাতের মুঠিতে রাখতে চায়, কোনো কিছু হাতছাড়া করতে চায় না। তারা বউদের তেমন একটা সম্মান দেয় না, ভালোবাসে না। ভালোবাসবে সেটা তো দূরের কথা, তারা তো তার নিজের সন্তানকেই ভালোবাসে না, ছেলেকেই ভালোবাসে না, নাতি নাতনিদের ভালোবাসে না। বউ তো দূরের কথা, সে তো আরেকজনের মেয়ে। যাই হোক, এটা অনেকে এটা চিন্তাভাবনা করে যে বউ আরেকজনের মেয়ে, আবার অনেকে ভাবে আমার মেয়েটা যেমন আমি আরেকজনের ঘরে পাঠিয়েছি, ঠিক তেমনি আরেকজনের মেয়েটাও আমার ঘরে এসেছে। আরেকজনের মেয়ের সাথে যেরকম আচরণ করব, আমার মেয়ের সাথেও তারা সেরকম আচরণ করবে। ভাই রে ভাই, আজ যে কত কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার এই কথাগুলো একদল মানুষের কাটার মতো বিঁধবে সেটা আমি ভালো করে জানি। যাই হোক, এখানে কিন্তু মশলাটা কষিয়ে গরু গোস্তটা বসিয়ে দিলাম। সব কিছু রান্না করা হয়ে গিয়েছে, একদম রান্নার শেষে গরুর গোস্তটা বসিয়েছি। যেহেতু বড় আপু গোস্ত খায় না,
তো সবসময় রান্নার শেষেই কিন্তু গোস্তটা রান্না করে। তো আমি কিন্তু গোস্তটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে মশলাটা কষিয়ে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে গরু গোস্ত হতে বেশি একটা সময় লাগবে না। তো গরু গোস্তে কোনো রকম আলু দেওয়া হবে না, একদম ভুনা ভুনা রান্না হবে। গ্রামে আসলে কিন্তু দুপুরের খাওয়াটা অনেক বেশি জমজমাট হয়। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া একই সাথে বসে অনেক বেশি ভালো লাগে। কিন্তু ঢাকায় আবার সেটা হয় না। দুপুরের খাওয়াটা আমার একদমই ভালো লাগে না। রাতের খাওয়াটাও জমজমাট হয়, মোস্তাকিমের বাবা থাকে, তো তখন সবাই মিলে খাই, সেই খাবারটা অনেক বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু খাবারের টেবিলে চলে এসেছি, সবাইকে প্লেটে ভাত দিচ্ছি, একই সাথে সবাই বসেছি দুপুরের খাবার খেতে। বোম্বাই মরিচ দিয়ে আর হচ্ছে ডাঁটা ভাজি দিয়ে খুব মজা করে কিন্তু দুপুরের ভাতটা খেয়েছিলাম। সেই সাথে গরুর গোস্ত আমার পছন্দের, আর হচ্ছে পুঁটি মাছ। আজকে সব কিছু পছন্দের খাবার ছিল। আর গ্রামে আসলে কিন্তু আমি অনেক খাই, কারণ আমি খেতে অনেক বেশি ভালোবাসি। তাও আবার গ্রাম্য পরিবেশে মায়ের হাতের রান্না, বড় বোনের হাতের রান্না, এই রান্নার তো কোনো তুলনাই হয় না। সন্ধ্যার পরে গাছের আম কাটলাম, সবাইকে নিয়ে এখন আম খাবো। ওইদিকে বড় আপু পায়েস বসিয়েছে, 5 কেজি দুধের পায়েস রান্না হবে। তো দুধটা রেখে দিয়েছিল, ভেবেছিল ছোটো বোন নোয়াখালী থেকে আসলে একসাথে রান্না করবে, কিন্তু ও আসবে না। বর্ষাকাল, নদী দিয়ে একটু ভয় বাচ্চাদেরকে নিয়ে, তাই ওরা আসতে পারবে না। তো সেজন্য বড় আপু বলল তাহলে রান্না করে দিই, তোরাই খা। বড় আপু কিন্তু দুধ খায় না, গরুর গোস্ত খায় না, আমি কিন্তু আগেও বলেছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।